ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সমাবেশে বক্তারা দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার ও নারীদের নিরাপত্তার দাবি জানান। এছাড়া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের লক্ষ্যে নতুন করে আইন প্রণয়নের দাবিও জানানো হয়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজশাহীতে সকালে সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন করে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের লক্ষ্যে নতুন করে আইন প্রণয়নের দাবি জানান। আমরা যে আইনটা চাচ্ছি যে সর্বোচ্চ শাস্তি, সেটা কার্যকর করা হচ্ছে না। এটা কেন হচ্ছে না, কার আদেশে হচ্ছে না, সেটা আমরা চাচ্ছি, একটা সুরাহা চাচ্ছি। বাংলাদেশের এমন একটা আইন চাই যেন এই আইনটা হচ্ছে ইতিহাসের সাক্ষী হয়ে একটা আইন তৈরি হয়, যেন কেউ মনের মধ্যে কোনোভাবে যেন এই চিন্তাটা লালন করতে না পারে যে ধর্ষণের কথাটা তার মধ্যে আসে। ময়মনসিংহেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। সমাবেশে বক্তারা দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার সহ নারীদের নিরাপত্তার দাবি জানান। নো ইনভেস্টিগেশন, নো আপিল, নো রিভিউ, অনলি কনভিকশন। রাষ্ট্রকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ধর্ষিতাদেরকে সহায়তা প্রদান করতে হবে। আমরা সকলে মিলে আমরা চাইবো যে আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যারা যেন নিরাপদে বাংলাদেশে বসবাস করতে পারে। জামালপুরে দুপুরে শহরের বকুলতলা চত্বরে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। সমাবেশে বক্তারা সারা দেশে ধর্ষণ ও বিচারহীনতার জন্য বর্তমান সরকারের সমালোচনা করেন। নাটোরে দুপুরে শহরের বড়গাছা নবাব সিরাজউদ্দৌলা কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, সমাজে নারী শিশু কেউই নিরাপদ নয়। রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখা। এ সময় বক্তারা সারা দেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নারী বলেন, শিশু বলেন, আমরা আজ নিরাপদ না, আমরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি। এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন যে ঘটনাগুলি ঘটছে, এটা আমরা আশা করি নাই। জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ হয়। এছাড়া শরীয়তপুরে সর্বস্তরের শিক্ষার্থীদের আয়োজনে সরকারি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন হয়। পরে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। শারমিন স্বপ্না, ৭১। বিচারহীনতার কারণে দেশে ধর্ষণ সহ নারী নিপীড়নের ঘটনা কমছে না। ধর্ষকদের কঠোর ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত না করা গেলে এই পরিস্থিতির কোনো উন্নতি হবে না বলে মনে করছেন নারী অধিকার কর্মী ও আইনবিদরা। তারা বলছেন, ধর্ষণের মামলা বিচারের ক্ষেত্রে আদালতকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নারী নির্যাতন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর হবার আহ্বান জানালেন তারা। মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীকে বীরোচিত সংবর্ধনা দেয়া ও মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা। কিন্তু গেল কয় মাসে আরও বেশ কটি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। জনপরিসরে নারীর বিরুদ্ধে বিষোদ্গার বেড়েছে শঙ্কাজনক হারে। গণমাধ্যমের তথ্য বলছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ধর্ষণের অভিযোগে প্রতিদিন গড়ে ১২টি মামলা হয়েছে। অপর তথ্য বলছে, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫ বছরে অন্তত ৬,৩০৫ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৩,৪৭১ জন ১৮ বছরের কম বয়সী। দেশের বিভিন্ন আদালতে বিচারের অপেক্ষায় আছে ১.৫ লাখ ধর্ষণ ও নারী নির্যাতনের মামলা। আর এসব মামলার নিষ্পত্তির হার মাত্র ৩%। এই পরিসংখ্যানই বলছে ধর্ষণ ও নারী নির্যাতনের বিচারের হাল। সময়মতো কঠোর সাজা না হওয়াকে ধর্ষণ ও নির্যাতন বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন অধিকার কর্মী ও নারী সংস্কার বিষয়ক কমিশনের সদস্য ডক্টর ফৌজিয়া করিম। তার মতে, শাস্তি হতে হবে দৃশ্যমান ও কঠোর। বিচারকদের হতে হবে আরও দায়িত্বশীল। আমি বিচার করব 10 বছর পরে তার শাস্তি হবে, ফাঁসি হবে। নো, হি শুড নট লিভ, হি শুড বি পানিশ ইন ফ্রন্ট অফ এভরিবডি। আমার যে মনে হয় সবার সামনে, যেমন করে আমরা দেখেছি এই বিপ্লবে শেখ হাসিনার ফ্যাসিস্টের ছবির উপরে জুতো মেরেছে, এইরকম জুতো মারা উচিত। আদালতের পাশাপাশি নারীর নিরাপত্তায় রাষ্ট্রের দায়িত্বের কথাও মনে করিয়ে দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিতি সানজানা। ইদানিং এই জিনিসটা বেড়ে গেছে, এটার পিছনে কারণ আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের মনে হয় আদালতের প্রসেসটাও একটু ত্বরান্বিত বা সহজ করা উচিত। সামাজিক একটা প্রতিরোধ গড়তে হবে আমাদের, এবং রাষ্ট্রেরও দরকার সেই সামাজিক প্রতিরোধটাকে সাপোর্ট দিয়ে কোনো কিছু করা। নারীর জন্য বাংলাদেশ রাষ্ট্র পুরোপুরি নিরাপদ নয় উল্লেখ করে তিনি বললেন, সাম্প্রতিক ঘটনাবলী আরও উদ্বেগজনক। আমি এখন হঠাৎ করে সেফ ফিল করি না।
মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন চায় যুক্তরাজ্য। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সহযোগিতা চায় কমিশন। ডিসেম্বরে নির্বাচন হলে সফলভাবেই সেটি আয়োজন করতে চায় কমিশন। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে আসতে শুরু করেছেন বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। প্রথমবারের মতো দেশের নতুন নির্বাচন কমিশনার নাসিরউদ্দিনের সাথে বৈঠকে বসলেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এ সময় কোন কোন বিষয়ে নির্বাচন কমিশনের সহযোগিতা প্রয়োজন এবং নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে জানতে চান যুক্তরাজ্যের হাই কমিশনার। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা করার কথা জানিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করেন সারাহ কুক। যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এজন্য যে কোনো সহায়তা দিতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সিইসির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের। সিইসি জানান, ডিসেম্বরে নির্বাচন হবে এমনটা ধরে নিয়েই প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রার্থীদের পোলিং এজেন্ট ও নির্বাচন পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে যুক্তরাজ্যের সাহায্য চেয়েছেন সিইসি। ক্যান্ডিডেটের যখন এজেন্ট থাকে, ও ইলেকশন কন্ডাক্ট রুলস জানে না, কীভাবে ইলেকশন পরিচালনা করতে হয়, কী কী নিয়ম নীতি জানে না। একটা পার্টির কর্মী বা একজন ক্যান্ডিডেটের পরিচিত বা কর্মী তাকে এজেন্ট হিসেবে নিয়োগ করে দিল, সে আইন কানুন কিছু জানে। তাদের যদি একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করতে পারতাম, তাই এই কথাটা বলেছি। অবজারভার তো দিয়ে আমরা তাদের একটা ইলেকশন সম্পর্কে রিপোর্টিং করার জন্য, তো যদি তাদের যে আইন কানুন, নিয়ম কানুন সম্বন্ধে যদি ধারণা না থাকে, তো আমরা তাদেরকে অনুরোধ করেছি প্রি পোলিং একটা ট্রেনিং, পোলিং ডেতে কী কাজকর্ম করা যায়, অবজারভারের দায়িত্ব কী, সে সম্পর্কে ট্রেনিং। এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি। নিবন্ধনের জন্য আগামী 20 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। কোনো পরিবর্তন নেই। এর আগে যে বিধিগত ব্যবস্থাগুলো ছিল, যে 1/3 জেলা পর্যায়ের, 100টা উপজেলা পর্যায়ে এবং অন্যান্য যে শর্তগুলো আছে, সেটা বিজ্ঞপ্তিতেও এটা দেওয়া আছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, বিচার ও সংস্কারের পর নির্বাচনে অংশ নেওয়ার জন্যই রাজনৈতিক দল গঠন করেছে তারা। সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহত পরিবারের সদস্যদের ইফতার মাহফিলে এসব কথা বলেন দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলাম। এ সময় তিনি বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নামার ঘোষণাও দেন। সরকারের প্রতি দ্রুত বিচার এবং সংস্কারের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান নাহিদ ইসলাম। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি, এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না, হবে না, হবে না। ফলে আমরা বলবো যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে মার্চ ফর খেলাফত নামে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির যে মিছিল করেছে, তাতে করে পতিত আওয়ামী লীগ ও বাংলাদেশ বিরোধীরা নেতিবাচক প্রচারণার সুযোগ পেয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাই সরকারকে এসব বিষয়ে শক্ত ও সাহসী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বাংলাদেশ বিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে জঙ্গি গোষ্ঠীকে সহযোগিতা করছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান তাদের। পারভেজ ডেজার রিপোর্ট। শুক্রবার মার্চ ফর খেলাফত নামে রাজধানীতে শোডাউন করে উগ্রপন্থী নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে রাজধানী জুড়ে ব্যানার, পোস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাধাহীন প্রচার চালায় দলটি। এভাবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হিজবুত তাহরিরের এই কর্মসূচিকে ঘিরে
আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশবিরোধী প্রচারণা শুরু করেছে একটি মহল। বিগত দিনে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ জঙ্গিবাদের যে বয়ান দিত, হিজবুত তাহরিরের এই কর্মসূচি সেই বয়ানের পালেই হাওয়া দিয়েছে। তাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন সরকারকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতেই হবে। বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচারগুলি আছে, মূলত যেটা আমরা দেখতে পারি ভারতীয় মিডিয়া এবং কিছুটা হলেও ফার রাইট যে মিডিয়াগুলি আছে বিশ্বে, সেই ন্যারেটিভটাকেই মানে ভ্যালিডেট করে এবং এই জায়গাটা আমার মনে হয় বর্তমান সরকারের দুর্বলতাটাকেই প্রকাশ করে। হিজবুত তাহরির বলতে যাকে বলা হচ্ছে, এদের দৌড় কতটুকু যদি আসলেও থেকে থাকে, এদেরকে নিয়ন্ত্রণে নেওয়াটা খুবই সহজ এবং পুলিশ ইচ্ছা করেই হয়তো চায় যে এখানে একটা মানে সুযোগ করে দেয়া আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানকে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিদেশি গোয়েন্দারা এই জঙ্গি গোষ্ঠীকে মদত দিচ্ছে কিনা সেই বিষয়েও অনেক বিশ্লেষকের সন্দেহ আছে। আমার সন্দেহ হয় যে এখানে রয়ের কোনো কারসাজি রয়েছে, হয় র টাকা ঢেলেছে, না হয় তারা এই ধরনের প্রক্রিয়া বাস্তবায়নে র সিদ্ধহস্ত, অতীতেও তারা করেছে। বর্তমান সরকার এই জায়গাতে যদি বড় রকমের ভূমিকা না রাখতে পারেন, নিশ্চিতভাবেই যারা বলছেন যে বাংলাদেশে মানে বিভিন্ন রকমের এক্সট্রিমিস্ট ফার রাইটিস্ট গ্রুপগুলি তৈরি হবে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটাকে ব্যাহত করবে। আওয়ামী লীগ বিগত দিনে বলে এসেছে তারা ক্ষমতায় না থাকলে দেশ জঙ্গিদের দখলে চলে যাবে। তাদের সেই বয়ান বাস্তবায়ন করতে এখন নানা অপতৎপরতার শঙ্কা আছে। সরকার তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে এই জঙ্গি গোষ্ঠীকে দমন করতে না পারলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার আশঙ্কা করছেন অনেকে। পারভেজ রেজা, ৭১, ঢাকা। ৪৮ ঘন্টার মধ্যে ঘাতক চালককে গ্রেপ্তার সহ ৩ দফা দাবিতে প্রায় ৭ ঘন্টা পর বনানী মহাখালী সড়ক ছেড়েছে পোশাক শ্রমিকরা। এর আগে বনানীতে সড়ক দুর্ঘটনায় 2 পোশাক শ্রমিক নিহতের ঘটনায় সকাল 7টা থেকে সড়কে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। এর প্রভাবে পুরো রাজধানী জুড়ে তৈরি হয় তীব্র যানজট। এদিকে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। মহিম মিজান জানাচ্ছেন বিস্তারিত। ভোর ৬টার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের আঘাতে আহত হয় মাসুদ অ্যাপারেলসের একাধিক কর্মী। এতে ঘটনাস্থলেই মারা যান এক নারী। এরপর সড়ক বন্ধ করে আন্দোলনে নামেন তার সহকর্মীরা। নিহত পোশাক কর্মী মিনারাকে নিয়ে হয় কফিন মিছিল। যখন ওই 3টা মানুষ যখন পার হয়েছে আমরা কিন্তু সিগন্যাল দিছি, তারপরে কিন্তু ওরা থামে নাই, ঠিকই মাইরে দিয়ে চলে গেছে। এটা কি ঠিক হয়েছে? 2 জন মারা গেছে, সাথে একজন হাসপাতালে আহত। আমরা বিচার চাই। ট্রাকের চিল্লানো হয়েছে, সে থামে নাই, ট্রাক ফ্লাইওভার ব্রিজ দেওয়া চলে গেছে। তখন ওই সবাই হাতে হাতে ধরে আরেকটা ছেলে নাকি আহত হয়েছে আর একটা মেয়ে আহত হয়েছে। এই কারণে পরে ভিড় দেখে কোনো লোক আসে নাই, তখন কোনো প্রশাসন আসে নাই, কেউ আসে নাই। এদিকে অবরোধে যান চলাচল বন্ধ হওয়ায় রামপুরা, হাতিরঝিল, বনানী, মহাখালী, গুলশান সহ পুরো রাজধানীতে তীব্র যানজট দেখা দেয়। বন্ধ করে দেয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। অনেকে ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে কর্মস্থলে পৌঁছান। তো 5 ঘন্টা বাসে ছিলাম, এখন হাইটে হাইটে আসতেছি। শুনলাম এখানে নাকি অ্যাক্সিডেন্টে একজন মারা গেছে। একজনের জন্য তো ওভারব্রিজ দেওয়া হয়েছে মানুষের রুট পারাপারের জন্য। হয়তো মনে হয় একটা মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি জানি না, কিন্তু আমি আসার পথে দেখছি আর অনেক মানুষ অসুস্থ হয়ে আছে রাস্তায়। সড়ক থেকে সরে যেতে বারবার পুলিশ অনুরোধ করলেও তা মানেনি বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে ৪৮ ঘন্টার মধ্যে চালককে গ্রেফতার, দুর্ঘটনা স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণ ও নিহত আহতদের ক্ষতিপূরণের নিশ্চিতের দাবিতে সড়ক ছাড়েন তারা। আগের চালক এবং গাড়ির মালিক তাদেরকে খুব শীঘ্রই অ্যারেস্ট করা হবে এবং আজকে আপনারা ফ্যাক্টরিতে না যাওয়ার কারণে আপনাদের কোনো হাজিরা কর্তন করা হবে না। বিজিএমএ সেই ক্ষতিপূরণটা দিবে। সবকিছু মিলে আমরা একটা সুন্দর আলোচনা করে আমরা আজকের যে আন্দোলন আমরা এখানে প্রত্যাহার করলাম। তাদের দাবি ছিল ব্যবস্থা নেওয়া, ব্যবস্থা আমরা নিচ্ছি। ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করতেছি। তারা যদি বলছে ড্রাইভারকে তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে, সেটার ব্যবস্থা করেছে। ওই গাড়িগুলো ধরা হয়েছে। যাই হোক, আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি। আশ্বাস হলো ড্রাইভারকে অ্যারেস্ট করতে হবে, এরই আশ্বাস। আমরা আশ্বাস দিয়েছি যে আমরা অ্যারেস্ট করার জন্য আমাদের যা টেকনোলজি সব প্রয়োগ করব। পুলিশ জানিয়েছে চালককে ধরতে অভিযান চলছে। মহিম মিজান, ৭১, ঢাকা। ৩৪টি রাজনৈতিক দলের কাছে ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন।
এ বিষয়ে 13ই মার্চের মধ্যে রাজনৈতিক দলগুলোর মতামত আহ্বান করা হয়েছে। সকালে সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য সচিব অধ্যাপক আলী রিয়াজ সংবাদ সম্মেলনে আরও জানান, অধ্যাদেশ জারি করেই সংবিধানের সংশোধন করা সম্ভব। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। পথে যে অবস্থা তার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, জনপ্রশাসন, পুলিশ সহ 6টি সংস্কার কমিশনের রিপোর্ট জমা হয়েছে গত মাসে। সেই রিপোর্টের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে সংস্কার বিষয়ে সম্মতি নিতে ডক্টর ইউনূসকে প্রধান করে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই জুলাই সনদ তৈরি করতে চায় সরকার। জাতীয় ঐক্যমত্য কমিশন আগামী 13 মার্চের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত চেয়েছে। তাদের পাঠানো হয়েছে 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ। 3টি বিকল্প রাখা হয়েছে, সেগুলো হচ্ছে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত। এই 3টি বিকল্পের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা অনুরোধ জানিয়েছি। দ্বিতীয়টি হলো প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল এবং বাস্তবায়নের উপায়। এক্ষেত্রে 6টি বিকল্প দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে তিনি বলেন, সংস্কার কাজ চালু থাকলেও সংসদ নির্বাচনে কোনো বাধা হবে না। এই যে সংবিধানের থেকে শুরু করে বিচার বিভাগ সংক্রান্ত যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হবে কিভাবে সে বিষয়েও আসলে জানতে চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। তো সেই ক্ষেত্রে যদি একটা পথ পদ্ধতি তৈরি হয়, সকলে একমত হন, অধিকাংশ একমত হন, একটা ঐক্যমত্য তৈরি হয়, সেই প্রক্রিয়ার মধ্যে অগ্রসর হওয়া যাবে। নির্বাচনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নেবেন, সরকার নেবেন। আমাদের দায়িত্ব হচ্ছে একটা ঐক্যমত্য তৈরি করার চেষ্টা করা। একই অধ্যাদেশ জারির মাধ্যমেও সংবিধান সংশোধন করা যাবে বলে মনে করেন তিনি। গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একই নির্বাচনের মধ্য দিয়ে এমন জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব যা প্রাথমিকভাবে গণপরিষদের দায়িত্ব পালন করবে এবং পরবর্তী সময়ে তারা জাতীয় সংসদ হিসেবে কাজ করবে, আবার একই সঙ্গে পাশাপাশিও করতে পারে। এছাড়া গণপরিষদ ও সংসদ নির্বাচন একসাথে হতে পারে বলে মনে করেন ডক্টর রিয়াজ। রাজনৈতিক সংলাপ শেষে দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন করতে চান বলেও আশা করেন তিনি। এই জাতীয় সনদ বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। মোহন ইসলাম, 71, ঢাকা। বরিশালের প্রাণকেন্দ্র বিবি পুকুর পাড়ের ফকির কমপ্লেক্সে ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড সারার আউটলেটে এরই মধ্যে ভিড় জমে গেছে ক্রেতাদের। পোশাকের গুণগত মান ও দামের কথা বিবেচনায় করে কেনাকাটায় ভিড় এড়াতে এই ব্র্যান্ডকেই বেছে নিচ্ছেন সবাই। আগেভাগেই সেরে ফেলছেন ঈদের কেনাকাটা। বিধান সরকারের তথ্য ছবিতে বিস্তারিত। নিত্য নতুন ডিজাইন, সাধ্যের মধ্যে দাম আর ভালো মানের কাপড়, সেই সাথে পরিবারের সবার পোশাক একই দোকানে মেলায় বরিশালে ভিড় বেড়েছে ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড সারার আউটলেটে। শহরের বিবি পুকুর পাড়ের ফকির কমপ্লেক্সের এই আউটলেটে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন নানা বয়সী ক্রেতা। ঝামেলা এড়াতে আগেভাগেই ঈদের কেনাকাটা সারছেন। পুরো দোকান ঘুরে ঘুরে কিনছেন পছন্দসই পোশাক। সামনে তো আরো বেশি জ্যাম হবে, মানুষের ভিড় হবে, এই জন্য ভিড়ের ভিড়টা কাটার জন্য আগে সংগ্রহ করতে পারলে দেখতেছি। দ্রুত আসার কারণ হচ্ছে এই সামনে আরো ভিড় হবে, আর সারাতে সবসময় ভালো ড্রেস থাকে, যে কারণে সারাতে আসা। রমজান যত সামনে আগাবে তত ভিড় হবে, লোকজনের সমাগম বেশি হবে, এজন্য একটু তাড়াতাড়ি কেনার জন্য আমরা আসছি। ঈদে নতুন পোশাক পরতে ছোটদের আনন্দ থাকে আকাশ ছোঁয়া। তাই সবার আগে তাদের চাহিদা মেটাতে অভিভাবকরা ছুটছেন সারায়। তাই এখনই বেশ ভিড় জমেছে ক্রেতাদের। বিশেষ করে বেবি আইটেম এগুলি খুব অনেক সুন্দর এবং মানসম্মত। প্রাইসে অন্যান্য ব্র্যান্ড থেকে অনেকটাই আপনার হচ্ছে যে ডিফারেন্ট। বরাবরই ভালো এবং ঈদে এবার আরো নতুন কালেকশন আসছে। ভার্সিটি স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট তাদের জন্য, আমাদের জন্য অ্যাফোর্ডেবল আমরা মনে করি আর কি। ঈদে এবার গরম উপযোগী নানা ডিজাইনের পোশাক রয়েছে জানান বিক্রয় কর্মীরা। আছে পরিবারের সবার সাথে মেলানো কম্বো সেট। নিউ 3 পিস আসছে, ওগুলো সুন্দর করে কারচুপির কাজ আছে, ডলার ওয়ার্ক আছে এবং মসলিন ফেব্রিক্স, তারপর ওন্নাগুলো অর্গানজার ওন্না আসছে। আমাদের একটা থিম যে একসাথে সবাই মিলেমিশে পুরো ফ্যামিলি একটা সেট দেওয়া যাবে, যে বাবা ছেলে মা মেয়ে সম্পূর্ণভাবে। আউটলেটের কর্মকর্তারা জানান এবার ঈদে আধুনিক নানা ডিজাইনের পোশাক এনেছেন তারা, আর এবার 1.5 কোটি টাকার বেচা কেনার টার্গেট নিয়েছেন। আমাদের সব সেগমেন্ট মিলিয়ে আসলে কালেকশন অনেক, তো আফটারঅল আমরা অনেক আশাবাদী, যেহেতু আমার বরিশালে আমরা এই মিলিয়ে
দ্বিতীয় বছর আমাদের, তো গত বছরের থেকে আমরা অনেকটা আশাবাদী এবার। সারার বরিশাল আউটলেটে এবার 40 ডিজাইনের পাঞ্জাবি, 30 ডিজাইনের 3 পিস ছাড়াও নানা ধরনের 1.5 শতাধিক ডিজাইনের পোশাক রয়েছে। মনিরা কাজরি, 71। ভারতের ঘরে ব্যাক টু ব্যাক শিরোপা। দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। প্রথমবার টানা 2টি আইসিসি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো ম্যান ইন ব্লুরা। সাউথ আফ্রিকাকে হারিয়ে 2024 সালের 29 জুন টি20 বিশ্বকাপে শিরোপা জিতেছিল ভারত। তার 9 মাসের মধ্যেই রোহিতরা জিতে নিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। একই সাথে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে প্রতিটি মহাদেশকে হারিয়ে ট্রফি জয়ের নজির গড়ল টিম ইন্ডিয়া। এতদিন পর্যন্ত কখনো সিনিয়র পর্যায়ে ভারতীয় পুরুষ ক্রিকেটের দল পরপর 2টি আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়নি, সেটাই এবার করে দেখালেন রোহিত, কোহলি, জাদেজারা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।